সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মার্স ফরওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের সেশন শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় সাধারণ বিজ্ঞানের সপ্তম ক্লাস, যাতে রয়েছে তড়িৎ সম্পর্কিত। আজকে আমরা আলোচনা করব তড়িৎ এর প্রকার সম্পর্কে, তড়িৎ বর্তনী ও হাউস ওয়ারিং সম্পর্কে, তড়িৎ পরিবাহিতা ও রোধ সম্পর্কে আলোচনা করব তড়িৎ ক্ষমতা ও ব্যয়িত শক্তি এবং তড়িৎ ব্যয় কিভাবে আমরা হিসেব করব সে সম্পর্কে আলোচনা করব ইলেকট্রনিক্স ও তড়িৎ যন্ত্রপাতি সম্পর্কে। এমনকি বর্তমানে দেখা যাচ্ছে যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিং এর কারণ ও প্রতিকার সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের বিষয়টি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ দশম বিসিএস থেকে 40তম প্রিলিমিনারি পর্যন্ত খুব কম বিসিএস পরীক্ষায় ছিল যেখানে এই আজকের বিষয় থেকে প্রশ্ন আসেনি, অর্থাৎ 22 থেকে 23টি বিসিএস পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছিল। এমনকি পিসি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাও এই আজকের আলোচ্য সূচি থেকে প্রশ্ন এসেছিল। তাহলে আমরা আজকে আলোচনা শুরু করে দিচ্ছি। আলোচনা শুরু করার পূর্বে আরো একটি কথা আপনাদেরকে না বললেই নয়, যে মনোযোগ সহকারে আজকের বিষয়টি আপনারা শুনবেন, কারণ তড়িৎ রিলেটেড অনেক কিছুই আপনারা যারা বিজ্ঞানের স্টুডেন্ট নন তাদের হয়তো বোধগম্য হতে একটু কষ্ট হবে, তাই মনোযোগ সহকারে শুনলে ইনশাল্লাহ সবই আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। আমি সেভাবে উপস্থাপন নয় এবং আপনাদের সহজবোধ্য করার প্রক্রিয়া অবলম্বন করব। তাহলে প্রথমে আমাদের বলতে হয় তড়িৎ ও এর প্রকার। তড়িৎ আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে আদান বা চার্জ কি। আদান বা চার্জ কি? পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, যাদেরকে পরমাণু বলা হয়। এই পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এ সম্পর্কে গত 11তম বিসিএস পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, কোন মৌলিক কণিকাটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে? পরমাণু। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। এই পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। কেন্দ্র নিউক্লিয়াস, যা গত পর্বেও আমি আলোচনা করেছিলাম। কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস নিউট্রন এবং প্রোটন দ্বারা গঠিত। নিউক্লিয়াসে রয়েছে নিউট্রন এবং প্রোটন, এবং নিউক্লিয়াসের বাহিরে রয়েছে ইলেকট্রন, অর্থাৎ নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন খোলকে ইলেকট্রনের অবস্থান। এ সম্পর্কে গত 23তম এবং 34তম বিসিএস পরীক্ষায় এসেছিল। পদার্থ সৃষ্টিকারী এ সমস্ত মৌলিক কণিকা সমূহ, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে এই চার্জ। এই চার্জ থেকে গত 35তম বিসিএস পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, আদানের উপস্থিতি, অস্তিত্ব বা প্রকৃতি কিসের মাধ্যমে নির্ণয় করা, বা কোন যন্ত্রের মাধ্যমে নির্ণয় করা হয়? তড়িৎ বীক্ষণ যন্ত্র। আদানের অস্তিত্ব, আদানের অস্তিত্ব বা প্রকৃতি নির্ণয় করা হয় যে যন্ত্রের মাধ্যমে, তাকে বলা হয় তড়িৎ বীক্ষণ যন্ত্র। এটি 35তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এখন তাহলে আমাদের প্রশ্নই আসতে পারে যে আমরা চার্জ সম্পর্কে জানলাম বা আদান সম্পর্কে জানলাম, তাহলে তড়িৎ কি? তড়িৎ হলো এক প্রকার শক্তি। আমরা শক্তি রূপান্তর সম্পর্কিত ক্লাসে আমরা জেনেছি যে বিভিন্ন প্রকারের শক্তি সম্পর্কে, তেমনি তড়িৎ বা বিদ্যুৎ এক প্রকার শক্তি। কি ধরনের শক্তি? যা আদান বা চার্জের স্থির বা গতিশীল ফলস্বরূপ সৃষ্টি। অর্থাৎ এই তড়িৎটা সৃষ্টি হয় স্থির বা গতিশীল আদানের ফলে, এটি তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি স্থির বা গতিশীল আদানের প্রভাব বা প্রকৃতিকে স্থির বা গতিশীল আদানের প্রভাব বা ক্রিয়াকে তড়িৎ বলা হয়। তড়িৎ বলা হয়। এখান থেকে কিন্তু আমরা জানতে পারি যে তড়িৎ কয় ধরনের। তড়িৎ হলো দুই ধরনের, একটা হলো স্থির তড়িৎ, আর একটা যেহেতু গতিশীল মানে চলতড়িৎ। এবং তড়িতের সংখ্যাকে যদি আমরা একটা সমীকরণের মাধ্যমে জানি, তাহলে আমরা জানি C=Q/T। এখানে Q হলো আদান, T হলো সময় এবং C হলো তড়িৎ বা কারেন্ট।
এই সমীকরণের মাধ্যমে আমরা এই তড়িতের সংজ্ঞায়িত করতে পারি, যেটাকে পরিমাণগত বা গুণগতভাবে বা গাণিতিক সংজ্ঞা আমরা বলতে পারি, যে কোনো পরিবাহকের প্রস্থের মধ্যে দিয়ে প্রতি একক সময় টিকি সময় প্রতি একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয়, প্রতি একক সময়ে যে পরিমাণ আদান পরিবাহিত হয় কোনো পরিবাহকের মধ্যে দিয়ে, তাকে বলা হয় চার্জ। কি তাকে বলা হয়? তড়িৎ। গত 18তম বিসিএস পরীক্ষায় এই তড়িৎ থেকে একটি প্রশ্ন এসেছিল যে তড়িৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বিজ্ঞানীর সবচেয়ে বেশি অবদান। আপনারা সবাই এই বিষয়ে জানেন যে বিজ্ঞানী টমাস আলভা এডিসন এর অবদান সবচেয়ে বেশি এই তড়িৎ বা বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য। তাহলে আমরা জানলাম তড়িৎ এবং আদান ও তড়িতের প্রকারভেদ, অর্থাৎ তড়িৎ আবার বলছি তড়িৎ দুই প্রকার, স্থির তড়িৎ এবং চল তড়িৎ। স্থির তড়িৎ হলো ঘর্ষণের মাধ্যমে যে তড়িৎ উৎপন্ন হয়, অর্থাৎ যে তড়িতের কোনো স্থায়িত্ব নেই। আমরা বাসা বাড়িতে যেসব তড়িৎ ব্যবহার করি সেগুলো হলো চল তড়িৎ, অর্থাৎ ওই যে বৈদ্যুতিক পাখা, তারপরে বৈদ্যুতিক বাতি, ফ্রিজ, এসবে আমরা যে তড়িৎ ব্যবহার করি সেটি হলো চল তড়িৎ। এবার আমরা জানবো এই যে তড়িৎ কিভাবে পরিবাহিত হয়, তার জন্য কতগুলো মাধ্যমের প্রয়োজন। এই মাধ্যমকে বলা হয় বৈদ্যুতিক মাধ্যম, অর্থাৎ বৈদ্যুতিক বা তড়িৎ মাধ্যম। যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় বা হতে চায়, আমি আবার বলছি, বৈদ্যুতিক মাধ্যম বা তড়িৎ মাধ্যম হলো যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় বা হতে চায় তাকে বলা হয় বৈদ্যুতিক মাধ্যম বা তড়িৎ মাধ্যম। এই মাধ্যম তিন ধরনের। তড়িৎ মাধ্যম কত ধরনের? তিন ধরনের বা তিন প্রকারের। প্রথমত 1 নম্বরে পরিবাহী। এখান থেকে উদাহরণ থেকে প্রশ্ন এসে থাকে, এমনকি গত 31, 33 এবং 34তম বিসিএস পরীক্ষায় বৈদ্যুতিক মাধ্যম থেকে প্রশ্ন এসেছিল। 31, 33 এবং 34তম প্রিলিমিনারি বিসিএস পরীক্ষায় এই বৈদ্যুতিক মাধ্যম থেকে প্রশ্ন এসেছিল এবং উদাহরণ থেকে এই প্রশ্নগুলো আসে। পরিবাহী পদার্থ কোনগুলি? যার মধ্যে দিয়ে বিদ্যুৎ অনায়াসে পরিবাহিত হতে পারে তাকে বলা হয় পরিবাহী মাধ্যম। যেমন স্বর্ণ বা সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, নিকেল ইত্যাদি হলো পরিবাহী মাধ্যম। এখানে উল্লেখ্য যে এই তামা বিভিন্ন পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে। সর্বোত্তম বা সবচেয়ে উত্তম পরিবাহক কোনটি? সবচেয়ে উত্তম পরিবাহক হলো যা তামা। সবচেয়ে উত্তম পরিবাহক হলো তামা। গত 34তম বিশেষ পরীক্ষা এসেছিল নিচের কোনটির পরিবাহকত্ব বেশি? এই রূপার সবচেয়ে বেশি পরিবাহকত্ব বেশি, রূপার পরিবাহকত্ব বেশি হলো এই রূপার। এটি গত 34তম বিশেষ পরীক্ষায় এসেছিল। এবার আমরা জানবো পরিবাহকের কি বৈদ্যুতিক মাধ্যমের দ্বিতীয় মাধ্যম অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহী এমন একটা পরিবাহী বা মাধ্যমের ব্যবস্থা যার মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হতেও পারে নাও পারে। স্বভাবত বা সাধারণত এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হয় না, তবে কোনো তাপে বা অপদ্রব্য বা কোনো ভেজাল মিশ্রণের ফলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইট ইত্যাদি হলো অর্ধপরিবাহীর উদাহরণ। এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন এসেছিল 31তম বিশেষ পরীক্ষায় নিচের কোনটি অর্ধপরিবাহী পদার্থ নয়? তার মধ্যে এসবগুলি ছিল, কিন্তু যেটি ছিল না সেটি হলো পরিবাহী পদার্থ লোহা, অর্থাৎ লোহা অর্ধপরিবাহী পদার্থ নয়। 3 নম্বর হলো অপরিবাহী বা অন্তরক।
এর মধ্যে দিয়ে কোনোভাবেই বিদ্যুৎ বা তড়িৎ চলাচল করতে পারে না। যেমন রাবার, রাবার, কাঁচ, প্লাস্টিক, মোম ইত্যাদি হলো যায়া অপরিবাহী বা অন্তরক পদার্থ। গত 33তম বিশেষ পরীক্ষায় এই অপরিবাহী বা অন্তরক সম্পর্কে প্রশ্ন এসেছিল। এবার আমরা জানবো বৈদ্যুতিক ধর্ম সম্পর্কে। বৈদ্যুতিক ধর্ম সম্পর্কে জানবো। বৈদ্যুতিক ধর্ম, বৈদ্যুতিক ধর্ম দুই প্রকার। দুই প্রকার, একটি হলো আকর্ষণীয় ধর্ম বা আকর্ষণ ধর্ম, আকর্ষণ ধর্ম, আর একটি হলো বিকর্ষণ ধর্ম। দেখেন, আকর্ষণ ধর্ম হলো বিপরীত বিপরীত জাতীয় তড়িৎ বা বিদ্যুৎ পরস্পরকে আকর্ষণ করে এবং সমজাতীয় বিদ্যুৎ বা তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে। এটি হইল বৈদ্যুতিক ধর্ম। এটি তড়িতের বৈদ্যুতিক ধর্ম দুই ধরনের। এবার আমরা জানবো তড়িৎ ক্ষেত্র সম্পর্কে বা তড়িৎ বল ক্ষেত্র সম্পর্কে। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র হলো কোনো আহিত বস্তুর চারদিক জুড়ে যতদূর পর্যন্ত এর প্রভাব কাজ করে। অর্থাৎ একটি আহিত বস্তুর চারিদিকে যে অঞ্চল ব্যাপী, যেমন একটি আহিত বস্তু এবং আরেকটি বিপরীত আহিত বস্তু, এটি দুইটি এ এবং বি দুইটি আহিত বস্তু। এখন দেখা যাবে এই বরাবরেই কিন্তু এটির প্রভাব কাজ করবে না। এটার প্রভাব একটু চতুর্দিকে একটা অঞ্চল ব্যাপী এটার প্রভাব কাজ করবে। মানে এর এই সীমাটার মধ্যে আমি ডট ডট যেখানে টানলাম, এই সীমার মধ্যে যদি অন্য একটি আহিত বস্তুকে অর্থাৎ বি বস্তুকে আনা হয়, তাহলে বি বস্তুকে এ বস্তু দ্বারা আকর্ষিত হবে, অর্থাৎ এই বস্তু দ্বারা বি বস্তুটি বা বি পদার্থটি আকর্ষিত হবে। এটা হলো তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বল ক্ষেত্র। আবার আমি বলছি, একটি আহিত বস্তুর চারিদিকে যে অঞ্চল ব্যাপী এর প্রভাব বজায় থাকে বা বিস্তার করে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এবার আমরা জানবো তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য। তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্র
এখন আবার কোন জায়গা থেকে শুরু করতে হবে আল্লাহ জানে। হ্যাঁ, এখন কোন জায়গা থেকে আমি শুরু করবো এটাই তো বুঝতে পারি না, যে কখন তখন দেখা যায় না। হ্যাঁ, হ্যালো আব্দুল্লাহ সাহেব, আমি বললাম যে আমি তো রফিক সাহেব আমাকে ফোন দিছে বিধে আমি জানতে পারি, কতক্ষণ ধরে দেখা যাচ্ছে না সেটাই তো আমি জানি না। মানে আপনারা, কারণ এটা তো আর আমি রেসপন্সিবল নাই যে আপনারা ওই যে দেখেন, এই জন্যই তো এখানে কেউ না কেউ থাকতে হয়। আজকে আমি মনে করা দিলাম ক্লাসের কথা, আপনাদের নাই মনেই। আচ্ছা আমি শুরু করে দিব এখন। কত দূর থেকে শুরু করব বলেন তো, আমি আনুমানিক। না না না, এই এই 10-15 মিনিট পর থেকে নাকি 15 মিনিট পরে আমাকে রফিক ফোন দিচ্ছে। আচ্ছা ওটা আপনারা কেটে দিবেন পরে নাকি? আচ্ছা আচ্ছা। হুম। দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আজকে সেশনে একটু বিঘ্নিত ঘটলো। আমরা এবার জানবো দ্বিতীয় শেষ আলোচ্য সূচি সম্পর্কে, অর্থাৎ তড়িৎ বর্তনী ও হাউস ওয়ারিং সম্পর্কে। তার আগে আমরা জেনেছি তড়িৎ এর প্রকার সম্পর্কে। এবার আমরা জানবো তড়িৎ বর্তনী ও হাউস ওয়ারিং সম্পর্কে। আমরা দেখেন, বাসা বাড়িতে যখন আমরা তৈরি করি, বাসা বাড়ি তৈরি করি, তখন দেখা যাচ্ছে যে এই বাসা বাড়ির কোথায় আমরা পাখা করব, কোথায় মেইন বিদ্যুতের মেইন সুইচ, মেইন বোর্ড কোথায় থাকবে, অর্থাৎ ডিবি বোর্ড বা ডিস্ট্রিবিউশন বক্স কোথায় থাকবে, তারপরে মেইন সুইচ কোথায় থাকবে, তারপরে ফ্যান কোথায় লাগানো হবে, ফ্যান কোথাও লাগানো হবে, বাতি কোথাও দেওয়া হবে। এ ব্যাপারে একটা নকশা তৈরি করি আমরা। যখন বাড়ি তৈরি করি তখনই এই কাজগুলো আমরা করে ফেলি। এটিকে বলা হয় হাউস ওয়ারিং। এবং এই ডিবি বোর্ড থেকে মেইন সুইচের মাধ্যমে বৈদ্যুতিক বাল্ব এবং ফ্যানে তড়িৎ প্রবাহ চলে। এই যে বৈদ্যুতিক চলার বা বিদ্যুৎ চলার বা তড়িৎ চলার যে পথ, এটিকে বলা হয় তড়িৎ বর্তনী। বাসা বাড়িতে সাধারণত সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়। তড়িৎ বর্তনী দুই ধরনের, একটা সিরিজ বর্তনী, আরেকটি হলো সমান্তরাল বর্তনী। বাসা বাড়িতে সাধারণত সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা জানবো তড়িৎ কোষ সম্পর্কে। তড়িৎ কোষ সম্পর্কে গত 10ম, 11 এবং 12তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তড়িৎ কোষ কি? তড়িৎ কোষ, তড়িৎ কোষ কি? তড়িৎ কোষ হলো যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি থেকে নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তাকে বলা হয় তড়িৎ কোষ। আমি আবার বলছি, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি থেকে, যে যন্ত্রের সাহায্যে, এটি একটি যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি থেকে নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, অর্থাৎ তড়িৎ পাওয়া যায়, তাকেই বলা হয় তড়িৎ কোষ। যেমন আমরা অনেক সময় ব্যাটারি ব্যবহার করি বাসা বাড়িতে, এই ব্যাটারিও একটি তড়িৎ কোষ। ব্যাটারি একটি তড়িৎ কোষ। এই ব্যাটারি থাকে দুটি প্রান্ত বা দণ্ড, একটি হলো কার্বন দণ্ড, কার্বন দণ্ড, যা ধনাত্মক প্রান্ত হিসাবে কাজ করে, এবং আরেকটি থাকে কি 10 তার চৌম্বক, এটি ঋণাত্মক পাত হিসাবে বা ঋণাত্মক প্রান্তক হিসাবে কাজ করে। গত 12তম বিসিএস পরীক্ষা এসেছিল এই ব্যাটারি বা স্টোরেজ ব্যাটারিতে সীসার সাথে যে ইলেকট্রোড হিসেবে যে তরলটি ব্যবহৃত হয়,
অর্থাৎ এই স্টোরেজ ব্যাটারিতে সীসার সাথে, সীসার পাতের সাথে, সীসার সাথে যে সীসার ইলেকট্রোডের সাথে যে তরল ব্যবহার করা হয় তার নাম কি? তার নাম সালফিউরিক অ্যাসিড। এটি গত 12তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তাছাড়া গত 11তম বিসিএস পরীক্ষা এসেছিল যে সৌরচুল্লি বা সৌরকোষে থেকে আমরা রাতে তড়িৎ প্রবাহ পাই কি কারণে? কারণ স্টোরেজ ব্যাটারি, সৌরচুল্লি বা সৌরকোষে যদি স্টোরেজ ব্যাটারির সমন্বয় বা সংযোগ দেওয়া হয় তাহলে তা থেকে আমরা ডিসি প্রবাহ পেয়ে থাকি, অর্থাৎ রাতেও আমরা বিদ্যুৎ পেতে পারি বা তড়িৎ প্রবাহ পেতে পারি। এবং এই ব্যাটারির তড়িৎচালক বল হলো 1.5 ভোল্ট। তারপরে গত 10ম বিসিএস পরীক্ষা এসেছিল ডেরাইসেল বা শুষ্ক কোষ। ডেরাইসেল বা শুষ্ক কোষ। শুষ্ক কোষে ইলেকট্রোড হিসাবে কি ব্যবহৃত হয়? ইলেকট্রোড হিসাবে কার্বন দণ্ড যেটা ধনাত্মক এবং 10 তার কৌটা যেটা ঋণাত্মক ইলেকট্রোড বা পাথ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এটি গত 10ম বিসিএস পরীক্ষায় এসেছিল। এবার আমরা জানবো আমাদের আজকের আলোচ্যসূচির 3য় নম্বর বিষয়টি তড়িৎ পরিবাহিতা ও রোধ সম্পর্কে। তড়িৎ পরিবাহিতা ও রোধ সম্পর্কে আমরা জানবো। তড়িৎ পরিবাহিতা জানার আগে আমাদের একজনের সূত্র না জানলেই নয়। বিখ্যাত একজন ব্যক্তি বা বিজ্ঞানী, তিনি হলেন সাইমন ওহম বা ওহম। সাইমন ওহম বা ওহম বলা হয় ওনাকে, বা ওহমও বলা হয়ে থাকে। এর একটি সূত্র আছে। সূত্রটি হলো, দেখেন আমরা আগেই জেনেছি বিভিন্নভাবে বিজ্ঞানের বিভিন্ন ক্লাসে যে তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়। এই তাপমাত্রা যদি স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্যে যে তড়িৎ প্রবাহ চলে, তড়িৎ প্রবাহকে আমরা কিছুক্ষণ আগে জেনেছি তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্যে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। যদি এবি একটা পরিবাহক হয়, এখানে যদি বিভব হয় বি এ এবং এখানে হয় বিবি, তাহলে এ যদি বি এ গ্রেটার দেন বিবি হলে বিভব পার্থক্য হবে বি ইকুয়াল টু বি এ মাইনাস বিবি। এটি বুঝিয়েছে যে তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহকের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, বা আই সমান সমান জি বি। এই যে জি, এটিকে বলা হয় তড়িৎ পরিবাহিতা। জি এর বিপরীত রাশি জি ইকুয়াল টু আই আর। এক্ষেত্রে আমরা আই কি 1/r, এক্ষেত্রে আমরা আই সমান সমান লিখতে পারি জি এর বিপরীত রাশি কি 1/r। তাহলে জি এর জায়গায় যদি 1/r বসিয়ে দেই তাহলে b/r হয়ে যায়, অর্থাৎ তড়িৎ প্রবাহ সমান সমান b/r। আমরা এভাবে এই সাইমন ওহমের বা ওহমের সূত্রটাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহকের রোধ তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। এই সম্পর্কে বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এই পরিবাহিতা সম্পর্কে। আর এই পরিবাহিতার একক হলো, তড়িৎ পরিবাহিতার একক হলো সিমেন্স। এবার আমরা জানবো রোধ সম্পর্কে। রোধ কি এই সম্পর্কে আমরা জানবো। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে বা পরিবাহীর মধ্যে দিয়ে
বিদ্যুৎ প্রবাহের বাধার সৃষ্টি হয়, বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি হয় তাকে বলা হয় রোধ। আমি আবার বলছি, পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি হয় বা বিদ্যুৎ প্রবাহে বিঘ্নিত ঘটে তাকে বলা হয় রোধ। অর্থাৎ আমরা ওহমের সূত্র অনুযায়ী জেনেছি I ইকুয়াল টু বি বাই আর বা আর ইকুয়াল টু বি বাই আই, রোধ সমান সমান বি বাই আই। অর্থাৎ রোধ হইল কিসের? বিভব বিভব পার্থক্যের সমানুপাতিক এবং তড়িৎ প্রবাহের ব্যস্তানুপাতিক। সাধারণত তাপমাত্রা বাড়লে, তাপমাত্রা যদি বাড়ে তাহলে প্রায় সকল পরিবাহীরই রোধ পরিবাহিতার কি রোধ বাড়ে। তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, কিন্তু যদি তাপমাত্রা বাড়ে তাহলে পরিবাহকত্ব হ্রাস পায়। তাপমাত্রা বাড়লে পরিবাহকত্ব হ্রাস পায়, অর্থাৎ ব্যস্তানুপাতি ঘটে। তাপমাত্রা বাড়লে পরিবাহকত্ব হ্রাস পায়। ব্যতিক্রমও আছে, যেমন সিলিকন, জার্মেনিয়াম বা কার্বন। কার্বন অর্ধ পরিবাহী নয়, সিলিকন জার্মেনিয়াম অর্ধ পরিবাহী। এদের তাপমাত্রা বাড়লে এদের পরিবাহী কি এদের রোধ বৃদ্ধি, পরিবাহকত্ব বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়া সত্ত্বেও কার্বনের পরিবাহকত্ব বৃদ্ধি পায়, এমনকি সিলিকন এবং জার্মেনিয়ামেরও পরিবাহকত্ব বৃদ্ধি পেয়ে থাকে তাপমাত্রা বাড়লে। এর রোধ কিসের উপরে নির্ভরশীল? আমরা শুরুতে বলছি তাপমাত্রা স্থির থাকলে, তার মানে রোধ নির্ভরশীলতা, রোধের নির্ভরশীলতা। নির্ভরশীলতা কিসের? রোধের। রোধের নির্ভরশীলতা তাপমাত্রার উপরে নির্ভর করে, দৈর্ঘ্যের উপরে নির্ভর করে, ক্ষেত্রফলের উপরে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, উপাদানের উপরে, কি ধরনের উপাদান তাতে ব্যবহৃত হচ্ছে তার উপরে রোধ নির্ভরশীলতা লাভ করে। এবং রোধের সূত্র হলো দুইটি, এটিও পরীক্ষা এসে থাকে। রোধের সূত্র কয়টি? রোধের সূত্র হলো দুইটি। আমরা জেনেছি রোধ কি কিসের উপরে নির্ভর করে? চারটি বিষয়ের উপর: তাপমাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, সদের ক্ষেত্রফল এবং উপাদানের উপরে। এখন এই চারটি বিষয়ের উপর নির্ভর করা সত্ত্বেও রোধের সূত্র হলো দুটি। রোধের সূত্র দুটি। একটি হলো দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের, আরেকটি হলো ক্ষেত্রফলের, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের। নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট উপাদানের সকল পরিবাহী রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক এবং ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফলকে যদি এর দ্বারা প্রকাশ করা হয় তাহলে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আমরা একেবারে সমীকরণে লিখতে পারি আর সমানুপাতিক এল বাই ব্যস্তানুপাতিক এ। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ কমবে, রোধ কমলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। রোধ বাড়লে দৈর্ঘ্য বাড়বে, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে। এটি হলো যা রোধের সূত্র। এবার আমরা জানবো তড়িৎ ক্ষমতা সম্পর্কে। তড়িৎ ক্ষমতা কি? সাধারণত ভাবে আমরা জেনেছি ক্ষমতার সংজ্ঞায় কাজ, ক্ষমতা ও শক্তির, সেখানে ক্ষমতার সংজ্ঞায় যে কাজ করার হারকেই ক্ষমতা বলা হয়। অর্থাৎ একক সময়ে কাজ করার হার এই ক্ষমতা বলা হয়। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা যে কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডব্লিউ দ্বারা। যতটুকু সময় করলাম ওই সময় দিয়ে কাজকে ভাগ দিলে হয়ে যায় ক্ষমতা। অর্থাৎ একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলা হয়। এখন তড়িৎ ক্ষমতা কাকে বলা হয়? তড়িৎ ক্ষমতা কোন পরিবাহকের মধ্যে দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় বা যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, অর্থাৎ যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেটাকে বলা হয় তড়িৎ ক্ষমতা। আবার আমি বলছি, কোন পরিবাহক বা তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে এক সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহের ফলে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় বা যে পরিমাণ শক্তি বা তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ আলোক শক্তি, তাপ শক্তি বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, তাকে বলা হয় ক্ষমতা। প্রতি সেকেন্ডে যা হয়। এখন এখান থেকে একটি প্রশ্ন গত 40তম বিসিএস পরীক্ষা এসেছিল যে 220 ভোল্ট 60 ওয়াটের রোধ কত?
রোধ কত, এটি গত 40তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এখানে আমরা ক্ষমতা জানি W/T, অর্থাৎ কাজ বাই সময়, এবং ক্ষমতার আরো একটি সূত্র রয়েছে বিভব পার্থক্য স্কয়ার ভাগ আর, অর্থাৎ রোধ। আমরা যদি দ্বিতীয় সূত্র ইউজ করি, পি আর সমান সমান, দ্বিতীয় সূত্র ইউজ করলে পাবো আর ইকুয়াল টু কি, বি স্কয়ার বাই পি, অর্থাৎ পি যদি আমরা এই পাশে নিয়ে আসি আর গুণন করে বা তির্যক গুণন, আর এই পাশে নিয়ে গেলে হবে আর সমান সমান বি স্কয়ার বাই পি। দেখেন এখানে বি কি ভোল্ট, 220 ভোল্ট, 220 ভোল্টের উপরে স্কয়ার, মানে 220 গুণ 220 ভাগ কত, 60। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে 806 প্লাস সামথিং হয়, 806 প্লাস সামথিং হয় এখানে। এটি গত 40তম বিশেষ পরীক্ষায় অঙ্কটি এসেছিল। শুধু একটা সূত্র জানলে, কয়েকটি সূত্র জানলে আপনারা এই বিষয়গুলি জানতে পারবেন। এবার আমরা জানবো কিলোওয়াট ঘন্টা সম্পর্কে। কিলোওয়াট ঘন্টা, দেখেন এই কিলোওয়াট ঘন্টার KWH, কিলোওয়াট হিসাবে আওয়ার বা ঘন্টা, এখান থেকে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে কিলোওয়াটকে যদি আমরা আলাদা লিখি এবং ঘন্টাকে আলাদা করে ফেললাম। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে, আলো, তাপ বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা বা কিলোওয়াট ঘন্টা। এটি আন্তর্জাতিক একক। এ সম্পর্কে গত 28তম এবং 32তম বিসিএস পরীক্ষায় এসেছিল, যে 28তম বিসিএস পরীক্ষা এসেছিল বিদ্যুৎ বিলের হিসাব করা হয় কিভাবে, এই কিলোওয়াট ঘন্টায়। তাছাড়া 32তম বিসিএস পরীক্ষা এসেছিল বৈদ্যুতিক মিটারে, বৈদ্যুতিক মিটারে 1 ইউনিট বলতে কি বোঝায়, বৈদ্যুতিক মিটারে 1 ইউনিট বিদ্যুৎ খরচ বলতে কি বোঝায়, এই কিলোওয়াট ঘন্টাকেই বুঝিয়ে থাকে। এই কিলোওয়াট ঘন্টাকে আবার বিওটি, অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট বা ইউনিট বলা হয়। আমরা যে বিদ্যুৎ বিল পরিশোধ করি তাই বিওটি বা ইউনিট বা কিলোওয়াট হিসেবেই আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করি। 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত জুল, এটিও পরীক্ষায় এসে থাকে। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, 1 আওয়ারে 60 মিনিট, 60 মিনিটে কত সেকেন্ড, প্রতি মিনিটে 60 সেকেন্ড, এই হিসাবে আমরা গুণ দিলে হবে 36 5টা 0, এত জুল, এত জুল, অর্থাৎ কি 36 লাখ জুল বা 3.6 ইন্টু 10⁶ জুল, এটিও পরীক্ষায় এসে থাকে। এখন আমরা এই যে তড়িৎ ক্ষমতা বা তড়িৎ ক্ষমতার মাধ্যমে আমরা কিভাবে বিদ্যুৎ বিলের হিসাব করব, বিদ্যুৎ বিলের হিসাব আমরা কিভাবে করব, দেখেন যে যদি উল্লেখ করা হলো যে 60 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন যদি 5 ঘন্টা করে জ্বলে, 5 ঘন্টা করে জ্বলে, 30 দিনে বিল আসবে কতটুকু, 30 দিনে বিল আসবে কতটুকু, কতটুকু বা কি পরিমাণ বিল আসবে, প্রতি ইউনিটের দাম 60 টাকা, প্রতি ইউনিট 60 টাকা, 60 টাকা করে কত আসবে। আমরা এই ব্যয়িত শক্তির মাধ্যমে একটি সূত্রের মাধ্যমে এই করব, যেখানে ব্যয়িত শক্তি এটি একটি সূত্র বা সমীকরণ রয়েছে, ব্যয়িত শক্তি সমান সমান ক্ষমতা ইনটু সময় ভাগ 1000, এখানে কি কিলোওয়াট। আমরা বলছি যে বিদ্যুৎ বিলের হিসাব কিলোওয়াট ঘন্টায় করা হয়। ক্ষমতা কত, 60 ওয়াট, 60 ওয়াট, সময় কত, প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন ভাগ 1000। দেখেন এখানে 5 দুগুণী 10, 3 দুগুণী 6, অর্থাৎ 3 দিনা 9, 9 ইউনিট, 9 ইউনিট বা 9 কিলোওয়াট ঘন্টা। দেখেন 9 কিলোওয়াট ঘন্টা হয়েছে। প্রতি ইউনিটের দাম যদি 60 টাকা হয় তাহলে 7 নং কত, 63, অর্থাৎ 63 টাকা বিদ্যুৎ বিল আসবে। এটা হলো তড়িৎ ব্যয়, তড়িৎ ব্যয়। এখানেই আমরা একবারও বলতে পারি ক্ষমতা ইনটু সময় ইনটু প্রতি ইউনিটের দাম ভাগ 1000, প্রতি ইউনিটের দাম ভাগ 1000। এভাবে আমরা
ব্যয়িত শক্তি নির্ণয় করতে পারি। এটিও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একাধিকবার এসেছিল। এই প্রশ্নটি, যে প্রশ্নটি আমি বললাম যে 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বললে মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে, এবং যদি প্রতি ইউনিটের দাম 60 টাকা হয় তাহলে কত টাকা খরচ হবে। এবার আমরা জানবো যে বাসা বাড়িতে অনেক সময় দেখা যায়, আমরা কিছুক্ষণ আগে 220 ভোল্ট এবং 60 ওয়াটের রোধ বের করেছি। অনেক সময় দেখা যায় এই প্রশ্নটি এসে থাকে, 220 ভোল্ট 60 ওয়াট মানে কি? এর মানে হলো যে 220 বিভব পার্থক্যে বাল্বটি সবচেয়ে বেশি উজ্জ্বল হবে এবং বেশি জ্বলবে, বেশি আলো দিবে, এবং প্রতি সেকেন্ডে 60 জুল শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ অন্য শক্তি মানে তাপ বা আলোক শক্তিতে রূপান্তরিত হবে। আবার আমি বলছি, যদি 220 বিভব পার্থক্যে বাল্বটিকে সংযোগ দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি আলো ছড়াবে, অর্থাৎ বেশি উজ্জ্বলতা দেখা যাবে, এবং প্রতি সেকেন্ডে বাল্বটি 60 জুল শক্তি অন্য শক্তিতে, অর্থাৎ আলো তাপ শক্তিতে রূপান্তরিত করবে। গত 24 ও 29তম বিশেষ পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? এটি গত 24 এবং 29তম বিশেষ পরীক্ষায় এসেছিল। এটা হলো টানস্টেন ধাতু দিয়ে তৈরি। তাছাড়া গত 11, 23 ও 30তম বিশেষ পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল যে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ কেমন হবে? একই হবে। এবং গত 26 এবং 29তম বিশেষ পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, 26 এবং 29তম বিশেষ পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল যে বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রিতে কোন ধরনের তার ব্যবহার করা হয়? বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রিতে যে তার ব্যবহার করা হয় তার নাম নাইক্রোম। এটি গত 26তম এবং 29তম বিশেষ পরীক্ষায় এসেছিল। এবার আমরা জানবো ইলেকট্রনিক্স ও তড়িৎ যন্ত্রপাতি সম্পর্কে। ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হয় ডায়নামো সম্পর্কে। এই ডায়নামো সম্পর্কে গত 30তম বিশেষ পরীক্ষায় এসেছিল। ডায়নামো বা জেনারেটর কি? যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। যান্ত্রিক থেকে তড়িৎ শক্তি, তাকে বলা হয় ডায়নামো। এটি গত 30তম বিশেষ পরীক্ষায় এসেছিল। ডায়নামো দুই ধরনের, এসি এবং ডিসি ডায়নামো। তারপরে আমরা জানবো তড়িৎ মোটর সম্পর্কে। তড়িৎ মোটর বা শুধু মোটর, এটি তড়িৎ মোটর সম্পর্কে গত 10ম বিশেষ পরীক্ষায় এসেছিল। এটি 30তম বিশেষ পরীক্ষায়। ঠিক ডায়নামোর উল্টো, যে যন্ত্রের মাধ্যমে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়ে থাকে। যেমন বৈদ্যুতিক পাখা, তারপরে পাম্প, রোলিং মিল ইত্যাদি হলো কি এই তড়িৎ মোটর। এই তড়িৎ মোটরও দুই ধরনের, এসি এবং ডিসি। এসি তড়িৎ মোটর এবং ডিসি তড়িৎ মোটর, অল্টারনেটিভ কারেন্টের এবং ডাইরেক্ট কারেন্টের। এখান থেকে একটি প্রশ্ন এসে থাকে যে এই দুইটির গঠনগতভাবে প্রশ্ন এসে থাকে। এসি এবং ডিসির গঠন উপাদান হলো চারটি। দেখেন, এসি এবং ডিসি। এসিতে ক্ষেত্র চুম্বক থাকে, সেম এজ ডিসিতেও থাকে। তারপরে এসিতে আর্মেচার থাকে, ডিসিতেও আর্মেচার থাকে। এসিতে স্লিপ রিং বা আংটা থাকে, এটি পরীক্ষা এসে থাকে। এবং আরেকটা থাকে কি ব্রাশ, ডিসিতেও এই ব্রাশ থেকে থাকে।
কিন্তু এই তৃতীয় নাম্বারটির পরিবর্তে স্লিপ রিং বা আন্টারনেট থেকে ডিসিতে থাকে কমিউটেটর। পরীক্ষা থাকে কমিউটেটর কোন ধরনের জেনারেটর বা তড়িৎ মোটরে ব্যবহৃত? ডিসি তড়িৎ মোটরে বা ডিসি জেনারেটরে কমিউটেটর কমিউটেটর ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা জানবো ট্রান্সফরমার সম্পর্কে। ট্রান্সফরমার মানে রূপান্তরক। যে যন্ত্রের সাহায্যে সময় স্বল্পতার কারণে এবং যান্ত্রিক ত্রুটির কারণে অনেকটাই আমরা পিছিয়ে গিয়েছি, তা আমি লিখার চেয়ে বলে যাচ্ছি, আপনারা লিখে রাখুন। যে যন্ত্রের সাহায্যে উচ্চ বিভবকে নিম্ন বিভবে অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা হয় তাকে বলা হয় ট্রান্সফরমার। আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারছি ট্রান্সফরমার দুই ধরনের। এই ট্রান্সফরমার সম্পর্কে গত 10, 28, 31 এবং 32তম বিশেষ পরীক্ষায় এসেছিল। 10, 28, 31 অর্থাৎ 10ম, 28তম, 31তম এবং 32তম বিশেষ পরীক্ষায় এসেছিল। এখানে সংজ্ঞা থেকে বুঝতে পেরেছি ট্রান্সফরমার দুই ধরনের। একটি হলো কি উচ্চদাপী বা স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমার, আরেকটি হলো নিম্নদাপী বা স্টেপ ডাউন অথবা অবরোহী ট্রান্সফরমার। এখানে উচ্চদাপী ট্রান্সফরমার অল্প বিভবকে যেখানে অল্প বিভব সেখানে তড়িৎ প্রবাহ বেশি, অধিক তড়িৎ প্রবাহ। যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর করে তাকে বলা হয় উচ্চদাপী। আর নিম্নদাপী হলো যে ট্রান্সফরমার অধিক তড়িৎ প্রবাহ, ঠিক এটার উল্টো, অধিক তড়িৎ প্রবাহের অল্প তড়িৎ প্রবাহকে কি অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তর করে তাকে বলা হয় নিম্ন। কি অধিক বিভব অল্প তড়িৎ প্রবাহ। ঠিক এটার উল্টোটা হলো কি উল্টোটি বা বিপরীত। অর্থাৎ অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহ রূপান্তর করা হয় নিম্নদামী বা স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমারের মাধ্যমে। এই দুটি সম্পর্কেই গত 10ম, 28, 31 ও 32তম বিশেষ পরীক্ষায় এসেছিল। 28তম বিশেষ পরীক্ষায় এসেছিল যে যন্ত্রের সাহায্যে উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করা হয় তাকে কি বলা হয় ট্রান্সফরমার। এবং 10ম বিশেষ পরীক্ষায় এসেছিল দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য কোন ধরনের ট্রান্সফরমার ব্যবহার করা হয় উচ্চদাপী, কারণ দূর দূরান্তে হাই ভোল্টেজ পাঠাতে হয়। তারপরে 31তম বিশেষ পরীক্ষা এসেছিল নিম্ন ভোল্টেজের ট্রান্সফরমার কোনটি, সেটি হলো নিম্নদাপী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখানে লিখে যে আমাদের বাসা বাড়িতে অর্থাৎ রেডিও, টিভি, ফ্রিজ, ইলেকট্রিক ঘড়ি ইত্যাদিতে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় সেটি হলো স্টেপ ডাউন বা নিম্নদাপী ট্রান্সফরমার। এবং এই গত 32তম একটি বিশেষ পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল পারস্পরিক আবেশ ব্যবহৃত হয় কোন যন্ত্রে? পারস্পরিক আবেশ ব্যবহৃত হয় এই ট্রান্সফরমারে। তারপরে আমরা জানবো ইউপিএস। সবাই আমরা জানি ইউপিএস এর পূর্ণ রূপ হলো আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে অর্থাৎ 2 মিলি সেকেন্ডের মধ্যে ইউপিএস এর মাধ্যমে বিদ্যুৎ পাওয়া যায়, কারণ এখানে বিদ্যুৎ শক্তি সঞ্চিত থাকে, সঞ্চিত শক্তি ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের মূল্যবান সম্পদ অর্থাৎ
কোনো কম্পিউটারে কোনো কিছু সেভ দিতে ভুলে গিয়েছি, ওই সময় বিদ্যুৎ চলে গেলে বা লোডশেডিং শুরু হয়ে গেলে তখন কি সেভ না থাকার কারণে, সেভ না করার কারণে এটি কি নষ্ট হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে। তাই ইউপিএস থাকলে ওই ডাটা বা ওই তথ্য আমরা সেভ করতে পারবো। তাছাড়া হাসপাতালে দেখা যায় আইসিইউতে ইউপিএস ব্যবহার করা যায়। তারপরে আরেকটি আছে, সেটি হলো আইপিএস। আইপিএস আইপিএস হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। ইনস্ট্যান্ট এই পাওয়ার সাপ্লাই, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই মানে তাৎক্ষণিক। এটি 500 মিলি সেকেন্ডের মধ্যে তড়িৎ প্রবাহ সরবরাহ করে থাকে। বেশি সময় বিদ্যুৎ ব্যবহার করতে চাইলে, অর্থাৎ বাসা বাড়িতে আমরা যে ফ্যান টিভি দেখার জন্য বা ফ্রিজ চলার জন্য এই আইপিএস ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা জানবো অর্ধ পরিবাহী সম্পর্কে। অর্ধ পরিবাহীর মাধ্যমে আমরা অর্ধ পরিবাহী সম্পর্কে জেনেছি। এই ইলেকট্রনিক্সের আরেকটি অংশ হলো অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী কি? অর্ধ পরিবাহী হলো যার পরিবাহকত্ব অন্তরকের চেয়ে বেশি কিন্তু পরিবাহী পদার্থের চেয়ে কম, পরিবাহীর চেয়ে কম, তাকে বলা হয় অর্ধ পরিবাহী। অনেক সময় এই অর্ধ পরিবাহী পদার্থের মধ্যে বিদ্যুৎ পরিবাহিত হয় না। অর্ধ পরিবাহীর মধ্যে বিদ্যুৎ পরিবাহিত হয় না, সাধারণত এর মধ্যে হয় না। তাপে বা কোন অপদ্রব্য বা ভেজালের সংমিশ্রণে এর মধ্যে দিয়ে অর্ধ পরিবাহীর মধ্যে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। এই ভেজাল মিশ্রণকে বলা হয় ডোপিং। ভেজাল মিশ্রণ বা অপদ্রব্য বা ভেজাল মিশ্রণকে বলা হয় ডোপিং। অর্ধ পরিবাহের পরিবাহকত্ব তাপমাত্রা বাড়লে পরিবাহকত্ব বাড়ে, কিন্তু তাপমাত্রা বাড়লে রোধ কমে, আপেক্ষিক রোধ কমে। আপেক্ষিক রোধ অর্থাৎ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে পরিবাহকত্ব বাড়ে কিন্তু আপেক্ষিক রোধ কমে। এই অর্ধ পরিবাহীর আপেক্ষিক রোধ 10⁻⁴ ওহম মিটার ক্রমের। আমাদের দেশে সবচেয়ে বেশি যে পরিবাহীটা ব্যবহৃত হয়, সর্বাধিক ব্যবহৃত অর্ধ পরিবাহী হলো সিলিকন। সর্বাধিক ব্যবহৃত অর্ধ পরিবাহী হলো সিলিকন। এ সম্পর্কে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে সর্বাধিক ব্যবহৃত অর্ধ পরিবাহী কি? সিলিকন। আর অর্ধ পরিবাহীতে সাধারণত পর্যায় সারণীর গ্রুপ 3A ও গ্রুপ 5 এর মৌলসমূহ অপদ্রব্য হিসেবে বা ভেজাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা জানবো ডায়োড সম্পর্কে। ডায়োড হলো একটি দুপ্রান্ত বিশিষ্ট ইলেকট্রনিক বর্তনী বা উপাদান যার রোধ 0 বা শূন্যের কাছাকাছি। প্রান্ত বিশিষ্ট ইলেকট্রনিক উপাদান যার রোধ 0 বা শূন্যের কাছাকাছি, অথবা দুটি তড়িৎদ্বার যুক্ত ভ্যাকুয়াম টিউবকে তড়িৎদ্বার বলে। এই যে দুটি তড়িৎদ্বারের একটি হলো অ্যানোড আর একটি হলো ক্যাথোড। একটি অ্যানোড যা ধনাত্মক তড়িৎদ্বার এবং আরেকটি হলো ক্যাথোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার এবং অ্যানোড হলো ধনাত্মক তড়িৎদ্বার। এটি সম্পর্কে গত 40তম বিসিএস পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল যে অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে? অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। এটি গত 40তম বিসিএস পরীক্ষা এসেছিল। তাছাড়া গত 29তম বিসিএস পরীক্ষা এসেছিল জারণ বিক্রিয়া কি ঘটে? জারণ বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ হয়।
যেহেতু জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয়, তার মানে ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া এবং ইলেকট্রন গ্রহণ। বিজারণ বিক্রিয়া এবং ইলেকট্রন গ্রহণ কোথায় হয়? ক্যাথোডে। এটি গত 29তম বিসিএস পরীক্ষা এবং 40তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তাছাড়া গত 32তম বিসিএস পরীক্ষা এসেছিল ডায়েট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়? ডায়েট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসাবে। ডায়েট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসেবে। এটি গত 32তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তাহলে রেকটিফায়ার কি? রেকটিফায়ার হলো যে যন্ত্রের সাহায্যে এসি প্রবাহকে ডিসি পরিবাহতে রূপান্তর করা হয়, অর্থাৎ এসি কে ডিসি তে রূপান্তর করলে তাকে বলা হয় রেকটিফায়ার। এই ডায়োড সবচেয়ে রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক তার উল্টো হলো অসিলেটর। এই রেকটিফায়ার সম্পর্কে গত 40তম বিসিএস পরীক্ষা এসেছিল। অসিলেটর হলো ডিসি এনার্জিকে এসি এনার্জিতে রূপান্তরিত করে। রেকটিফায়ারের ঠিক উল্টো, ডিসি কে এসিতে, অর্থাৎ ডিসি এনার্জিকে এসি এনার্জিতে রূপান্তর করে অসিলেটর। এবার আমরা জানবো ট্রানজিস্টর সম্পর্কে। আমরা যে ইলেকট্রনিক্স ও তড়িৎ যন্ত্রপাতি সম্পর্কে আলোচনা করছি, এই ইলেকট্রনিক জগতে বিপ্লব এনেছে এই ট্রানজিস্টর। ইলেকট্রিক জগতে বিপ্লব এনেছে। জে বার্ডিন ও ডব্লিউ.এইচ. ব্র্যাটেন 1948 সালে ট্রানজিস্টর আবিষ্কার করেন। জে বার্ডিন ও ডব্লিউ.এইচ. ব্র্যাটেন 1948 সালে এই ট্রানজিস্টর আবিষ্কার করেন। পরীক্ষা এসে থাকে ট্রানজিস্টর কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1948 সালে। দুটি ইংরেজি শব্দ, ট্রান্সফার এবং রেজিস্টার, এই দুটি সমন্বয়ে ট্রানজিস্টর শব্দটি গঠিত হয়েছে। ট্রান্স এবং রেজিস্টারের স্টার, এই দুটি শব্দের মাধ্যমে হয়েছে কি? ট্রানজিস্টর। ট্রানজিস্টরের কাজ কি? স্বল্প রোধকে উচ্চ রোধে ট্রান্সফার করে। তাছাড়া ট্রানজিস্টর একই সাথে বৈদ্যুতিক এটিও পরীক্ষায় এসেছিল একাধিকবার। বৈদ্যুতিক সুইচ ও বিবর্ধক হিসেবে কাজ করেছিল। অর্ধপরিবাহী পদার্থ তৈরি করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ট্রানজিস্টর। দুটি এন টাইপ সিলিকন বারের মধ্যে একটি পি টাইপ বার বা দুটি পি টাইপ সিলিকন বারের মধ্যে একটি এন টাইপ সিলিকন বারের যুক্ত করে যথাক্রমে এনপিএন বা পিএনপি ট্রানজিস্টর তৈরি করা হয়। আবার বলছি, দুটি এন টাইপ সিলিকন বারের মধ্যে একটি পি টাইপ সিলিকন বার যুক্ত করে এবং দুটি পি টাইপ সিলিকন বারের মধ্যে একটি এন টাইপ সিলিকন বার যুক্ত করে পিএনপি ট্রানজিস্টর তৈরি করা হয়। এবার আমরা জানবো অ্যাম্পলিফায়ার সম্পর্কে। এটি একটি বিবর্ধক। অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক, এটা শব্দের অর্থ হলো বিবর্ধক। এতে প্রদত্ত সিগন্যালকে বিবর্ধিত করে। এটি প্রদত্ত সিগন্যালকে বিবর্ধিত করে। পরীক্ষা এসে থাকে অ্যাম্পলিফায়ারের প্রয়োজনীয় চারিত্রিক বৈশিষ্ট্য কয়টি? প্রয়োজনীয় চারিত্রিক বৈশিষ্ট্য তিনটি। কি তিনটি? গেইন, ব্যান্ডউইথ
ব্যান্ডউইথ, যারা বাসা বাড়িতে ওয়াইফাই ব্যবহার করেন তারা জানেন। এবং ডিস্টরশন, ডিস্টরশন, এই তিনটি চারিত্রিক, প্রয়োজনীয় চারিত্রিক বৈশিষ্ট্য। সবচেয়ে যে প্রশ্নটি অ্যাম্পলিফায়ার থেকে বেশি এসে তাহলে যে কোন ধরনের অ্যাম্পলিফায়ারের ক্ষমতা সবচেয়ে বেশি বা দক্ষতা সবচেয়ে বেশি। ক্লাস বি, আমরা বিস্তারিত লিখিত পরীক্ষায় জানবো ক্লাস বি এর দক্ষতা সবচেয়ে বেশি। এবার আমরা জানবো এলইডি সম্পর্কে। পরীক্ষায় আসে এলইডির পূর্ণরূপ কি। এলইডি, এলইডির পূর্ণরূপ কি? এলইডির পূর্ণরূপ হলো লাইট এমিটিং ডায়োড, ডায়োড, অর্থাৎ আলোক নিঃসরক ডায়োড। এটিতে সাধারণত গ্যালিয়াম আর্সেনাইড ফসফেট ব্যবহার করে, এটি একটি অর্ধপরিবাহী ব্যবহার করে এই এলইডি তৈরি করা হয়ে থাকে। এখানেও দুটি তড়িৎদ্বার অ্যানোড এবং ক্যাথোড থাকে। এটি এবং এলইডি বিভিন্ন রঙের হয়ে থাকে, লাল, নীল, বিভিন্ন রঙের হয়ে থাকে। তারপর আমরা যেটি জানবো সেটি হলো রাডার। এই রাডার সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছিল, লিখিত, ভাইভা, এমনকি অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাডার সম্পর্কে আসে। রাডারের ফুল মিনিং হলো রেডিও, এটিও পরীক্ষা আসে। রেডিও ডিটেকশন, ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, রেডিও ডিএতে ডিটেকশন এবং রেঞ্জিন, আরে লাস্টের আরে রেঞ্জিন, রেঞ্জিন। রাডার এমন একটি যন্ত্র কৌশল যার মাধ্যমে দূরবর্তী কোনো বস্তুর উপস্থিতি, তারপরে বস্তুর প্রকৃতি, বস্তুর বৈশিষ্ট্য শনাক্ত করা হয় এই রাডারের মাধ্যমে। রাডারের ব্যবহার কি? বিমান চলাচলের ক্ষেত্রে এই রাডার ব্যবহৃত হয়। তারপরে চাঁদ বা মহাকাশ গবেষণায় এই রাডার ব্যবহৃত হয়ে থাকে। সমুদ্রে জাহাজ চলাচল বা জাহাজের গতিবিধি নির্ণয়ের জন্য রাডার ব্যবহার করা হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ যে কোনো দুর্যোগের ঝড়, বৃষ্টি, আবহাওয়া, এটির পূর্বাভাস পেতেও এই রাডার ব্যবহার করা হয়ে থাকে। শত্রুপক্ষের কোনো বিমান বা জাহাজ সম্পর্কেও রাডার তার গতিবিধি পর্যবেক্ষণ করে থাকে এবং খুঁজে বের করে। শত্রুপক্ষের জাহাজ এবং বিমানও খুঁজে বের করতে রাডার ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা জানবো সর্বশেষ বিষয় লোডশেডিং, তার কারণ ও প্রতিকার সম্পর্কে। লোডশেডিং সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে যে লোডশেডিং কি। লোডশেডিং এর সংজ্ঞা আমরা দুইভাবে সংজ্ঞায়িত করতে পারি। দেখেন যে আমাদের দেশের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, যে আমাদের দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন কম, তাই কোনো দেশের চাহিদা অনুযায়ী যদি কোনো কিছুর উৎপাদন বা বিদ্যুৎ উৎপাদন কম হয়, সেক্ষেত্রে সর্ব এলাকায় বা সব এলাকায় একই সাথে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। সেক্ষেত্রে কোনো কোনো এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে অন্য এলাকাতে বিদ্যুৎ সরবরাহ করতে হয়। এই বিদ্যুৎ বন্টনের জন্য কোন এলাকার যে বিদ্যুৎ বন্ধ করতে হয় এটিকে বলা হয় লোডশেডিং। অথবা যান্ত্রিক ত্রুটির কারণে বা যান্ত্রিক গোলযোগের কারণে অনেক সময় তড়িৎ সরবরাহ বন্ধ থাকে, এটিকেও বলা হয় লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট। এই লোডশেডিং হওয়ার কারণটা কি? লোডশেডিং হওয়ার প্রথমে আমি বলেছিলাম যান্ত্রিক ত্রুটির কারণে লোডশেডিং হতে পারে। যান্ত্রিক ত্রুটি, যান্ত্রিক ত্রুটির কারণে। তারপরে অবৈধ সংযোগের কারণ হতে পারে। বিদ্যুতের সিস্টেম লসের কারণে এই লোডশেডিং হতে পারে। লোডশেডিং হতে পারে তড়িৎ অপচয়ের কারণে বা সংরক্ষণের অভাবের কারণে। তড়িৎ অপচয় বা সংরক্ষণের অভাবের কারণে এবং কি দুর্বল মনিটরিং এর কারণেও লোডশেডিং হতে পারে। দুর্বল মনিটরিং এর কারণেও কি লোডশেডিং হতে পারে। তাহলে লোডশেডিং এর প্রতিকার কি? লোডশেডিং প্রতিরোধের উপায় কি? যান্ত্রিক ত্রুটি তার কি ত্রুটি সংশোধন করতে হবে। যারা অবৈধ সংযোগ দিচ্ছে
তাদেরকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, অর্থাৎ অবৈধ সংযোগ বন্ধ করতে হবে। তারপর বৈদ্যুতিক যে সিস্টেম লস আছে তা উন্নত করতে হবে যাতে সিস্টেম লস না হয়। তারপরে তৈরির অপচয় বা সংরক্ষণের অভাব দূর করে বৈদ্যুতিক যথোচিতভাবে সংরক্ষণ করতে হবে, অর্থাৎ উপযুক্ত সমন্বয়ের মাধ্যমে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। তারপর মনিটরিং ব্যবস্থা দক্ষ এবং সফল লোকদের দ্বারা মনিটরিং এর ব্যবস্থা করতে হবে, তাহলে লোডশেডিং এর হাত থেকে আমরা বাঁচতে পারবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অর্থাৎ বিজ্ঞানের নবম ক্লাস নিয়ে দেখা হবে, কারণ আগের সপ্তাহে আমরা অষ্টম ক্লাস আমি করেছিলাম। ধন্যবাদ আপনাদেরকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।